প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশের বীমা খাত এখনো প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। উল্টো জিডিপিতে বীমা খাতের অবদান কমে বর্তমানে 0.5% নিচে নেমে গেছে। এর পেছনে অন্যতম বড় কারণ বীমা পণ্যের বৈচিত্র্যহীনতা। আমাদের দেশের সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে বড় কর্পোরেট ব্যক্তিত্ব সবার ঝুঁকি এক নয়, অথচ সাধারণ মানুষের প্রয়োজন বা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বীমা স্কিম আমাদের এখানে খুবই সীমিত। বর্তমানে বাংলাদেশের 82টি বীমা কোম্পানি থাকলে অধিকাংশ নজর কেবল লাইফ ইন্স্যুরেন্স বা গতানুগতিক সাধারণ বীমার উপর। প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা আধুনিক ডিজিটাল পেশাজীবীদের জন্য বিশেষায়িত বীমা পণ্য এখনো অনেকটাই অধরা। কিন্তু কেন আমাদের বীমা পণ্যগুলো সব শ্রেণীর মানুষকে আকর্ষণ করতে পারছে না? সীমাবদ্ধতা কোথায়? নীতিমালার অভাব নাকি উদ্ভাবনী চিন্তার ঘাটতি? এসব প্রশ্ন ঘিরে আজ আমাদের আলোচনার বিষয় বীমা পণ্যের বৈচিত্র্য, বর্তমান অবস্থা, সীমাবদ্ধতা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান মিয়া, অ্যাকচুয়ারি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকচুয়ারিয়াল এনালিস্ট আহমেদ ইমরান হাসান লস্কর এবং সাংবাদিক আলী রিয়াজ। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আলী রিয়াজ, মানুষ কি তার প্রয়োজন মাফিক বীমা পণ্য পাচ্ছে নাকি বাধ্য হয়ে যা আছে তা দিয়েই প্রয়োজন মেটানোর চেষ্টা করছে? বাংলাদেশের বীমা খাতের একটা বড় সংকট হচ্ছে এখানেই যে মানুষ তার প্রয়োজন অনুযায়ী বীমা পাচ্ছে না। যেটা আছে, যে পরিকল্পনায় বীমা খাত চলে তার উপরে ভিত্তি করে মানুষ বাধ্য হচ্ছে বীমা করতে অথবা বীমা করছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বীমা করছে সে নিছক বাধ্য না হলে, আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা না থাকলে সে বীমা করতে চায় না বা করে না। যেখানে সুযোগ আছে যে বীমা আমি করব না, যদি কোনোভাবে সেটা সুযোগ থাকে, তাহলে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি তার নিজের জীবনের ঝুঁকিতেও সে বীমার সঙ্গে যুক্ত হতে চায় না কোনোভাবেই। এর কারণ হলো বীমাকে তার দেখে সবসময় তার বিপরীত অবস্থান থেকে, অর্থাৎ বীমা করব সেটা পুরোটাই আমার লোকসান হবে, আমি এখান থেকে কোনো ঝুঁকিমুক্ত হতে পারবো না। অর্থাৎ আমি যে ঝুঁকিমুক্ত হওয়ার জন্য বীমা করব, মূলত সেটা আরেকটা ঝুঁকি তার তৈরি করবে যে তার পকেট থেকে কিছু টাকা চলে যাবে মূলত। এখন বাংলাদেশে আর্থিক ব্যবস্থাপনায় যে গ্রাহকরা আছে তারা কি মনে করে, তাদের মনে করার অবস্থান থেকে কোনো বীমা শিল্প কখনো বীমাকে গুরুত্ব দেয় না। তারা তাদের মতো করেই তাদের পরিকল্পনা সাজায় এবং প্রোডাক্ট তৈরি করে। সেই প্রোডাক্টই মানুষের উপরে চাপিয়ে দেয় যে এইভাবে করেন, আপনি এইভাবে করলেই, অর্থাৎ এই বীমাটা যদি আপনি করেন তাহলে পরে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন। অথবা আপনার সেটা সম্পদের হোক, সেটা জীবন বীমা হোক, সেটা স্বাস্থ্যের হোক, কিংবা মোটরযান হোক বা কৃষি বীমা হোক, সব জায়গাতেই সে তার পরিকল্পনা অথবা তার প্রোডাক্ট চাপিয়ে দিচ্ছে বীমা কোম্পানিগুলো। কিন্তু প্রান্তিক পর্যায়ে যে একজন কৃষক, তার যে কৃষি পণ্যটা সে চাষ করে, সেইখানে কত টাকা প্রফিট হবে, কত টাকা মুনাফা হবে এবং তার বিপরীতে তার কত টাকা বীমা করতে পারবে, অর্থাৎ তার সক্ষমতা কতটুকু, সেই বিবেচনা কোনো কোম্পানি করে না। অর্থাৎ সেই বীমা কোম্পানি তো করেই না, সেইভাবে সে কোনো পরিকল্পনাও সাজায় না যে আসলে মানুষের সঙ্গে বা গ্রাহকের সঙ্গে আমি কিভাবে সংযোগটা তৈরি করতে পারি এবং তার সক্ষমতা কতটুকু এই সে বীমা করবে, প্রতি বছর বা প্রতি মাসে কতটুকু প্রিমিয়াম দেবে, সেই সক্ষমতা কতটুকু সে জানেই না, গ্রাহকের অবস্থানও জানে না। না জেনেই সে তার উপরে চাপিয়ে দিচ্ছে যে আমার এই প্রোডাক্ট আছে, এইটা এত বেশি আপনাকে ধনী করে দেবে রীতিমতো। এরকম একটা প্রোপাগান্ডাও অনেক সময় ছড়ানো হয়। গল্পটা হচ্ছে এইখানে, সেই জায়গাগুলোতেই আমাদের বড় রকমের ঘাটতি আছে বীমা কোম্পানির ক্ষেত্রে, বীমা পরিকল্পনার ক্ষেত্রে, বীমার সঙ্গে গ্রাহকদের সম্পর্কের ক্ষেত্রে। গ্রাহকদের সঙ্গে যদি আগে বীমা কোম্পানিগুলো সম্পর্কই তৈরি না করতে পারে তাহলে তার বীমা হবে না, বীমা হয়ও নাই। এইখানে এত বছর পরে, আমরা তো স্বাধীনতার গল্প বলি 54 বা 50 বছর, 52 বছর, অনেক বছর হয়েছে, ঠিক আছে, তার আগে থেকেই তো বীমা আছে, তাহলে এখানে বীমা শিল্প দাঁড়ায় না কেন? সারা পৃথিবীতে বীমা অর্থনীতির একটা প্রধান খাত, অর্থাৎ দুইটা খাত যদি ধরি তার মধ্যে একটা বীমা শিল্প আছে। আমাদের এখানে নেই। কেন নেই? কেন গ্রাহকরা, সকল গ্রাহক বীমাকে ভয় পায়? আলটিমেটলি আপনি দেখেন, হয়তো বড় গ্রুপ বা কোম্পানিজগুলো অথবা সরকারের বিভিন্ন সেক্টর আছে, সেটা একটু ভিন্নভাবে দেখা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। জনাব ইমরান হাসান, বাংলাদেশে 82টি কোম্পানি থাকা সত্ত্বেও কেন আমরা এখনো সাধারণ কিংবা গতানুগতিক পলিসির বাইরে বড় কোনো বৈচিত্র্য দেখতে পাচ্ছি না? এখানে আসলে দুটা দিকেই সমস্যা আছে। একটা হচ্ছে টেকনিক্যাল সাইড থেকে প্রবলেম আছে, আর সেকেন্ড হচ্ছে কোম্পানির উদ্যোগের অভাব আছে।
আবার অনেক ক্ষেত্রে রেগুলেটরি কিছু ইস্যু আছে। যেমন যেমন আমরা লাইফ ইন্স্যুরেন্স কথা বলতে পারি। লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো আমরা দেখতেই পাই যে হিস্টোরিক্যালি যে প্রোডাক্টগুলো বিক্রি হতো সেগুলো 3 কিস্তি 4 কিস্তি এন্ডাওমেন্ট সেগুলোই হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে মার্কেটে যে আসলে যে ডিমান্ডগুলো ক্রিয়েট হচ্ছে সেটা যথাযথভাবে অ্যাড্রেস করার অভাব, কোম্পানিগুলোর ইন্টারনাল R&Dর অভাব। বিশাল বড় একটা অভাব হচ্ছে আমাদের এনাফ অ্যাকচুয়ারি নাই, যারা হচ্ছে প্রোডাক্টগুলো ডেভেলপ করবেন, ডাইভার্সিফাই করবেন এবং কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, সেই অ্যাকচুয়ালি হবে একটা বড় কারণ। পাশাপাশি আমাদের এখানে ডেভেলপ না করার একটা বড়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে টেকনিক্যাল যে একটা বড় কারণ রেগুলেটর কারণ, এর একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো ডেভেলপ করি লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ করে, সেক্ষেত্রে আমাদের একটা মর্টালিটি টেবল ইউজ করতে হয়। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর হওয়া সত্ত্বেও আমরা 2024-এর আগ পর্যন্ত আমরা ব্যবহার করতাম ইউকের লাইফ টেবিলগুলো বা ইউএসএর লাইফ টেবিলগুলো। বাংলাদেশে ইন্স্যুরেন্সের যে বাংলাদেশ মর্টালিটি টেবিল সেটা ডেভেলপ হয়েছে 2024-এ এসে বাধ্যবাধকতা করা হয়েছে। সো এর আগে যে টেবিল অ্যানালাইটিক্যাল ইস্যুসগুলো ছিল এটা আমরা অনেকটা কাস্টমাইজ করে ইউজ করতাম। এটা একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা টেকনিক্যাল সাইড থেকে যে আমাদের পিছিয়ে থাকার একটা বিষয়টা আছে, যে কারণে যে যদি আমরা মর্টালিটি টেবিলটাই ভালো করে না পাই, বাংলাদেশের পপুলেশনের মর্টালিটির কি এটাই অ্যাসেসমেন্ট ঠিকমতো না করতে পারি, তাহলে তো আমরা এফিশিয়েন্ট প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো না, কারণ এটার সাথে রিস্ক রিলেটেড। তো এটা একটা এক্সাম্পল যে আমরা কেমন পিছিয়ে আছি। এবং এটার দুটাই যেটা এই ক্ষেত্রে দুটো অভাব হচ্ছে, রেগুলারই একটা ইনিশিয়েটিভের বিষয় আছে, পলিসি লেভেলে অভাব, এর থেকে বড় অভাব হচ্ছে অ্যাকচুয়ারিদের। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ট্রেডিশনালি আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ইনভেস্টমেন্ট, মানে বিশেষ করে বিমাটা ইনভেস্টমেন্টের সাথে রিলেট করে ফেলতেছি। কিন্তু ইন্স্যুরেন্সকে যদি আপনি ডাইভার্সিফাই করতে হয় তাহলে প্রোটেকশন হইতে হবে আপনার ফোকাস। যখনই আপনার প্রোটেকশন ফোকাস হবে আপনার ওয়াইড এরিয়া আপনার সামনে ওপেন হবে, কিন্তু সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এবং আমাদের এখন সবাই মিলে এটাই করা দরকার যে কোম্পানির পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, মার্কেটের পক্ষ থেকে, ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি ইন্স্যুরেন্স জিনিসটা কী, বেসিক্যালি প্রোটেকশন বিজনেস, এই প্রোটেকশনটাকেই আমরা ফোকাস করা দরকার। তো এইটার ফোকাস যেহেতু হয় নাই, এবং আপনারা জানেন যে ট্রেডিশনালি ইনভেস্টমেন্ট বেটার হয় যে আপনার ব্যাংক ভালো করে ইনভেস্টমেন্ট, আপনার বিভিন্ন ধরনের কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো ভালো করে বা অন্যরা ভালো করে, কিন্তু ইন্স্যুরেন্সে ভালো করার কথা না। তো এই মাইন্ডসেটটাও একটা বড় কারণ যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ডাইভার্সিফাই না হওয়ার পেছনে। আর পাশাপাশি কোম্পানিগুলোর উদ্যোগেরও আমি বলবো যে আরও বেশি উদ্যোগ নিলে আরও বেশি ডাইভার্সিফাই হতো, সেক্ষেত্রে উদ্যোগেরও অভাব আছে আর কি। এই মূলত কয়েকটা কারণ। জনাব আনিসুর রহমান মিয়া, বিমা পণ্যে ডিজাইন করার ক্ষেত্রে মানুষের প্রয়োজনকে কতখানি গুরুত্ব দিচ্ছে কোম্পানিগুলো? আয়, পেশা, ঝুঁকির ধরন বিবেচনায় কি সবাই প্রয়োজনীয় বিমা পণ্য পাচ্ছে? মানুষের প্রয়োজন বিমা। আমাদের দেশে বিমাটাকে কি প্রয়োজনে মানুষ ক্রয় করে এটা আমাদের একটু আলোচনা করলে বাকিগুলো ভালো বোঝা যাবে। বিনিয়োগ যদি চিন্তা করে তাহলে বিমা বিনিয়োগের জন্য একরকম আর ঝুঁকির জন্য আরেক রকম। আমাদের দেশে অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যে বিমাকে ঝুঁকির জায়গায় না নিয়ে এটাকে বিনিয়োগের জায়গায় ব্যবহার করা হচ্ছে। ফলে একটা ক্রেতা যদি কোনো দোকানে যায় কোনো জিনিস ক্রয় করতে, তাহলে কিন্তু তার আগে জানতে হবে যে কি উদ্দেশ্যে সে জিনিসটা ক্রয় করতে যাচ্ছে। তার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু যথাযথ দোকানে গিয়ে যথাযথ পণ্যটি সে ক্রয় করবে। কিন্তু আমাদের দেশে যারা ক্রেতা তারা কিন্তু জীবন বীমা যদি ক্রয় করে, প্রথমত তারা নিজের তো ক্রয় করে না, এটা যারা ইন্স্যুরেন্সের সেলস ফোর্স আছে, এজেন্ট, তারা তাকে বিমাটা বুঝিয়ে যেভাবে বুঝায় আমাদের দেশের অধিকাংশ গ্রাহক সেইভাবে বিমাটা ক্রয় করে। তো বিমাটা যদি বিনিয়োগ না করে ঝুঁকি ধরে নেয় তাহলে কিন্তু একটা অ্যানালাইসিস করা যায় যে কাস্টমার নিজে বুঝে বিমাটা ক্রয় করতে চাচ্ছে, বিমার প্রয়োজনীয়তা সে বুঝেছে, বিমা বিনিয়োগ হবে না ঝুঁকি হবে, কতদিন বিমাটা আমি চালাবো, চালালে আমি কী কী বেনিফিট পাবো, এই বিষয়গুলো তার কাছে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কোম্পানিগুলো নতুন নতুন অনেকগুলো ডিজাইন তৈরি করার জন্য তারা উদ্বুদ্ধ হবে। কারণ কাস্টমার গ্রুপ থেকে তারা চাহিদা চাচ্ছে যে এই বিমাটা আমার প্রয়োজন। বাংলাদেশে অধিকাংশ কোম্পানি 20 থেকে 30টা প্রোডাক্টের মধ্যে, সে শুরু থেকেই কোম্পানি যখন শুরু হয়েছে তখন 20 থেকে 30টা প্রোডাক্টের মধ্যে তারা সীমাবদ্ধ রয়েছে। এবং এর মধ্যে 95% পলিসি বাংলাদেশে এখনও বিক্রি হয় সেগুলি যেগুলি লাভ দিবে বলে বিমাগুলো, লাভ আমি মেয়াদ শেষে লাভ পাবো
2 বছর 3 বছর পরে টাকা রিটার্ন পাবো, এই বিমা। কিন্তু মূলত বিমার কিন্তু মূল উদ্দেশ্যই তো রয়েছে ঝুঁকি নিয়ে। আমি যত কম টাকায় বড় ধরনের বিমা নিতে পারবো, আমি যদি বিমা করার মূল উদ্দেশ্য চিন্তা করি যে আমি মারা যাওয়ার পর আমার ফ্যামিলি আর্থিকভাবে তারা যেন সচ্ছল থাকে, সেই জন্য বিমা ক্রয় করা, তাহলে কোনোভাবেই এই যে সঞ্চয় ভিত্তিক যে বিমা, এটা কিন্তু চলার কথা না। আপনার অসুস্থতার জন্য বিমা করা দরকার, সেটা আমাদের দেশে খুব গ্রহণযোগ্য নেই, চাও হচ্ছে না। একটাই কথা, আমি বিমা করে লাভ বেশি পাচ্ছি কিনা। এই জায়গার থেকে যতক্ষণ আমরা না বের হইয়া আমাদের যারা আমাদের গ্রাহক, সম্ভাব্য গ্রাহক, তাদের কাছ থেকে বিমার প্রয়োজনীয়তা যখন আমাদের সামনে তুলে ধরবে, তখন কিন্তু এই ডিজাইনটা আমরা ভালো করে করতে পারবো। অপরদিকে আমাদের অ্যাকচুয়ালি সব তিনি বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা যে প্রোডাক্টটা ডিজাইন করে, এই ডিজাইনগুলো কিন্তু কাস্টমার গ্রুপের জন্য তো করে, এটাই সত্য। কিন্তু এই প্রোডাক্টটা কাস্টমাররা বুঝে যদি করে, তাহলে সেটা আরোগুলো ডিজাইন তৈরি করতে তারা উৎসাহ বা তারা প্রয়োজন মনে করবে। আমি যেটা মনে করি সেটা হলো বাংলাদেশের বর্তমানে যে প্রোডাক্ট আছে, এটা একেবারেই শুরুর থেকে যে প্রোডাক্টগুলো চলছে সেগুলি আছে। প্রোডাক্টের নতুনত্ব আনা দরকার, প্রোডাক্টগুলোতে মানুষের সময় উপযোগী, মানুষের চাহিদা অনুযায়ী পূরণ করা দরকার। আমাদের দেশের পাশাপাশি যে দেশগুলো আছে, ভারতে যদি যান, সিঙ্গাপুরে যদি যান, পাকিস্তানে যদি যান, ইউরোপে যদি যান, উনি আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন আর কি, সেখানে কিন্তু সমস্ত বিমার মধ্যে সবচেয়ে বেশি যে বিমা বিক্রি হচ্ছে টার্ম লাইফ পলিসি, যেটা অল্প প্রিমিয়াম দেয়, দীর্ঘমেয়াদী, যাতে তার ঝুঁকি থাকে। কিন্তু বাংলাদেশে তার কিন্তু উল্টা চিত্র আপনার, যেখানে 10 বছর 15 বছর মেয়াদে বিমা করতে প্রত্যেক অভ্যস্ত এবং মোট অঙ্কের টাকা দিয়ে তারা ছোট্ট একটা ঝুঁকি নিচ্ছে। এই জায়গার থেকে বের করার জন্য কোম্পানিগুলোর যেমন চিন্তা করা দরকার, আমাদের অ্যাকচুয়াল সাইটে যারা ওয়ার্ক করে তারাও দরকার, ইভেন এটাকেও দরকার যে গ্রাহকের বিমার সুনিশ্চিত বিমার সুবিধা, যেটা ঝুঁকি বনাম আপনার বিনিয়োগ, কোন জায়গাটায় আমাদের গ্রাহকের বেশি ফোকাস করা দরকার, সেইটাকে বিবেচনায় আমাদের গ্রাহকদের জন্য এই বিমাগুলো করার দরকার। আমি সারা জীবন কাজ করেছি মার্কেটিং সাইট। আমাদের একটা চাহিদা বাংলাদেশে, স্যার হেলথ ইন্স্যুরেন্স চালু করা যায় কিনা। তো যথাযথভাবে আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি চালু করতে যান, তাহলে আমাদের দেশের যারা এখন বর্তমানে গ্রাহক গ্রুপ আছেন, তারা একটা হেলথ ইন্স্যুরেন্স করলো, খুব চাহিদা আমাদের দেশে, অসুস্থ হলে যাতে আমি হাসপাতালে যাই, আমি চিকিৎসা করতে পারি। কিন্তু এর জন্য টেকনিক্যাল কত ধরনের যে কাজ রয়েছে ভিতরটা, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি এখন থেকে শুরু করা দরকার, না হলে আমরা পিছিয়ে পড়বো। আমার দৃঢ় বিশ্বাস যে ইন্স্যুরেন্স কোম্পানি নতুন প্রোডাক্ট যেমন তৈরি করতে তাদের প্রয়োজন, পাশাপাশি আমাদের মার্কেট অ্যানালাইসিস করে গ্রাহকদের বিমা করার জন্য উদ্বুদ্ধ করে, এটা বিনিয়োগ না করে ঝুঁকির জায়গাতে নিয়ে যাওয়া গভর্নমেন্ট থেকে বেশি প্রয়োজন বলে মনে করি। জি, আনিসুর রহমান মিয়া, নতুন পণ্য বাজারে আনবার ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোকে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়? বিমা কোম্পানির প্রতিবন্ধকতা নতুন প্রোডাক্টের জন্য খুব বেশি বলে মনে করি না। তবে অ্যাকচুয়াল টার্মের যে ফ্যাক্টর আছে, কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেংথ থাকতে হবে, অবস্থান ভালো থাকার, যে কোনো প্রোডাক্ট আনার জন্য সেই প্রোডাক্ট আনলেই হবে না, সেটা প্রোডাক্ট সেল করার পরে পরবর্তীতে এর জন্য যথাযথ অর্থনৈতিক ব্যবস্থা বা দীর্ঘমেয়াদী এর বিনিয়োগ ব্যবস্থা থাকতে হবে। তো বাংলাদেশে নতুন প্রোডাক্টগুলো আনার জন্য কোম্পানির পক্ষ থেকে বড় ধরনের কোনো বাধাগ্রস্ত আছে বলে আমি মনে করি না। মূলত তাদের কোম্পানির গ্রাহকদের চাহিদা বা আমাদের মার্কেটের চাহিদা অনুযায়ী তারা নতুন প্রোডাক্ট যদি চিন্তা করে, আমাদের অ্যাকচুয়াল যারা ওয়ার্কে যারা করেন তাদের কাছে এটা চাহিদা অনুযায়ী প্রেরণ করলে তারা দিবে বলে আমরা মনে করি। আর ইডরাও নিশ্চয়ই নতুন প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো বাধা দেবে বলে আমার কাছে মনে হয় না। তবে এই ক্ষেত্রে আমার যতটুকু জানা আছে যে একটা কোম্পানি নতুন প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের অনুমোদন যেমন লাগবে, অ্যাকচুয়ারির থেকে এই কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেংথ যদি তারা ভালো দেখেন, তবেই সেখানে নতুন প্রোডাক্ট দিতে তারা উদ্বুদ্ধ হবে এবং আমাদের যারা সেলস ফোর্স আছে তারাও বিক্রি করতে অভ্যস্ত বলে মনে করি। জি, ধন্যবাদ। জনাব আলী রিয়াজ, গ্রাহকদের একটি বড় অভিযোগ হলো দাবি নিষ্পত্তি। এই আস্থার সংকট কি নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? আমি আগেও বলেছি যে ইন্স্যুরেন্সের প্রতি মানুষের একটা অনাগ্রহ রয়েছে। নতুন পণ্য মানুষ তখনই গ্রহণ করবে যখন পুরনো পণ্য, অর্থাৎ এর পেছনের যে অভিজ্ঞতা মানুষের, সেই অভিজ্ঞতা থেকে সে সিদ্ধান্ত নেবে যে নতুন পণ্যের প্রফিট সে পাবে কিনা আদৌ। এখন এখানে আমরা প্রফিট বলছি, শব্দটা প্রফিট হওয়া উচিত না। উনি বলেছেন যে এটাকে বিনিয়োগ না দেখে ঝুঁকি হিসেবে দেখা। সেই ঝুঁকির জায়গাগুলোতে মানুষের কিছু যদি অ্যাড্রেস করতে না পারেন যে কোনটা ঝুঁকি কোনটা বিনিয়োগ, কোম্পানিগুলো সারা পৃথিবীতে সকল ধরনের কোম্পানিগুলো যে কোনো প্রোডাক্ট বাজারে ছাড়ার আগেই একটা সার্ভে করে, জরিপ করে, সেন্সাস করে যে এই পণ্য কেনার মতো কি পরিমাণ মানুষ বা গ্রাহক আছে। অর্থাৎ তাদের আর্থিক ভিত্তি দেখে, গ্রামীণ পরিবেশ দেখে, যোগাযোগ দেখে, সব কিছু দেখে তারপরে সেই প্রোডাক্টটি, সেটা যদি একটা সাবানও হয়, যে সাবানের সাইজটি কতটুকু হবে, আকারটি কতটুকু হবে, অর্থাৎ কত টাকা দামে আমি এটা বাজারে ছাড়বো। ঠিক একইভাবে বিমা পণ্যের ক্ষেত্রেও কিন্তু একই গল্প বা একই কথা, যে সেই প্রোডাক্টটি যখন বাজারে আসবে তার গ্রাহক কারা হবে,
কোন শ্রেণীর কোন পেশার মানুষগুলো গ্রাহক হবে। প্রতিটা কোম্পানিতে বাংলাদেশে যেটা হয়, বিমা কোম্পানিগুলোর একটা গুরুত্বপূর্ণ উইং অর্থাৎ গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে গবেষণা ডিপার্টমেন্ট। আমার ধারণা আপনি একটা কোম্পানিতেও এরকম বড় শক্তিশালী কোনো এই ডিপার্টমেন্ট পাবেন না যারা গবেষণায় শুধু কাজ করে। অর্থাৎ বাংলাদেশে কি পরিমাণ গ্রাহক আছে যারা বিমা কোম্পানির সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে সেই রকম, এবং সেইখান থেকে তারা সিদ্ধান্ত নেবে কি প্রোডাক্ট আমরা তৈরি করব বা কি প্রোডাক্ট বাজারে ছাড়বো। যদি সেটাই না থাকে, পেছনের অন্তত 5 বছরের কমপক্ষে একটা নতুন বা বড় বা ভালো একটা প্রোডাক্ট বাজারে আনার ক্ষেত্রে তাদের 5 বছরের একটা গুডউইল তৈরি করা, অর্থাৎ 5 বছরে তারা এমন কিছু গুডউইল তৈরি করেছে মানুষের কাছে, গ্রাহকের কাছে সেই আস্থা জন্মেছে যে এই কোম্পানি যা কিছু দেখ না কেন, যে প্রোডাক্ট নিয়ে আসে না কেন, তার প্রতি অবশ্যই আস্থা রাখা যায়। আস্থা যদি না রাখতে পারে তাহলে নতুন প্রোডাক্ট সেটা যত ভালো কিছু হোক আপনার মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো খুব কঠিনভাবে। আমরা আমাদের সামনে অনেক কিছু দেখেছি। সম্প্রতি ব্যাংকিং খাতেও একটা বড় ঘটনা আমরা দেখেছি। একই রকম মানুষের যদি আস্থা না পায়, এখন নতুন একটা ব্যাংক যদি আপনি তৈরি করেন, মানুষ কি মনে করেন যে খুব সহজেই সেই ব্যাংকে গ্রাহক পাবে না? কারণ 5টা ব্যাংক একেবারে বন্ধ করে নতুন আরেকটা, সেটা হয়তো সরকার বাধ্য হয়েছে বা করতে হতো, এছাড়া হয়তো কোনো পথ ছিল না, সেটা একটা ঠিক আছে, সেই দিক থেকে হয়তো আমরা দেখব। কিন্তু আপনার নতুন একটা ব্যাংক যদি আসে তার পরিণতি কী হবে? ঠিক এরকমই হবে, মানুষ আর গ্রহণ করবে না, বিশ্বাস করতে পারবে না। গ্রাহকদের ক্ষেত্রে গ্রাহকের কাছে সবচেয়ে বেশি বিশ্বাস বা আস্থা অর্জন করতে হয় বিমা শিল্পের বা বিমা কোম্পানির। বিমা কোম্পানির দুর্ভাগ্যজনকভাবে সেই বিমা কোম্পানির প্রতি মানুষের আস্থা বাংলাদেশের সবচেয়ে কম। তাই নতুন পণ্য বাজারে বা নতুন প্রোডাক্ট বাজারে আনতে হলে বিমা কোম্পানিগুলোকে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে তার আগে একটা বড় রকমের গুডউইল তৈরি করতে হবে। সেই গুডউইল তৈরি করার পরেই নতুন পণ্য মানুষ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ জনাব ইমরান হাসান। বিমা পণ্যের ডিজাইন কি আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? কেন আমরা শস্য বিমা বা স্বাস্থ্য বিমায় সফল হচ্ছি না? আপনারা জানি যে ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলো ডেভেলপ করেন অ্যাকচুয়ারিরা। আপনার দ্বিতীয় অংশ কেন সফল হচ্ছে না সেটা আমি আগে বলি। যে মূলত যে আমরা এক ধরনের একটা আইনগতভাবেই প্রতিটা কোম্পানির একজন অ্যাকচুয়ারি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে আমার মনে হচ্ছে যে টোটাল ডিমান্ডের 10% অ্যাকচুয়ারিও নাই। সো যখন 10% মানুষ 90% এক্সট্রা লোড নেবেন, ন্যাচারালি আসলে এটা সম্ভব না হিউম্যান পার্সপেক্টিভ বা হিউম্যান এবিলিটির দিক থেকে যে উনি ভালোভাবে প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন। এটা হচ্ছে বড় সমস্যা। এই সমস্যার দ্রুত সমাধান করা আসলে এত সহজ না, আবার সমাধান না করলেও এটা প্রত্যাশা করাটাও কঠিন। এটা হচ্ছে কেন হচ্ছে না। আর জনপ্রত্যাশার আলোকে প্রোডাক্টগুলো ডেভেলপের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে মাইন্ডসেট। আরেকটা যেটা আমাদের রিয়াজ ভাই বললেন যে একটা কনফিডেন্সের অভাব। যে কনফিডেন্সের অভাব থাকার কারণে যে মানুষগুলো যে প্রোডাক্টে অভ্যস্ত হয়ে গেছে এগুলোই আসলে রিপিটেডলি নিতে চায়। আর তারপরেও ডেভেলপমেন্ট আসলে আমি যদি বলি যে লাস্ট আফটার করোনা অনেকগুলো ডাইভার্সিফিকেশন আসছে, কিন্তু যেটা আসলে যেহেতু এটা মার্কেটটা এত এক্সপান্ড করে নাই বা এটা খুব একটা ভিজিবল হচ্ছে না, কিন্তু গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি যে কর্পোরেট লেভেলে আপনি যদি 2020 পর্যন্ত দেখেন শুধুমাত্র 2টা কোম্পানি কাজ করতো বেসিক্যালি। একটা হচ্ছে আপনার 2টা কোম্পানি কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আফটার করোনা অ্যাটলিস্ট 15 কোম্পানিজ কর্পোরেট বিভিন্ন লেভেলে কাজ করছে, গ্রুপ ইন্স্যুরেন্স কাজ করছে, হেলথ ইন্স্যুরেন্সে কাজ করছে। তো আসলে হচ্ছে না ব্যাপারটা এমন না, হচ্ছে, বাট যে প্রত্যাশা, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে অনেক ব্যবধান আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমার রিয়াজ ভাই যেটা কিছুটা বললেন যে R&D, আমি কিছুটা দ্বিমত পোষণ করছি যে একদম নাই, ব্যাপারটা এমন না। যেমন সরকার আপনার একটা বাধ্যতামূলক করে দিছে প্রতিটা কোম্পানির একটা অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট থাকতে হবে, এবং আপনারা জানেন ইন্স্যুরেন্স বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে R&Dর লিডিং দেয় এটা হচ্ছে অ্যাকচুরিয়াল ডিপার্টমেন্ট। তো এটা একটা শুরু হয়েছে, এবং যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এক্সট্রিম অভাব আছে, দ্যাটস ওয়াই যে মানের হওয়া দরকার বা যে পরিমাণে হওয়া দরকার সেটা হচ্ছে না। কিন্তু এই সীমাবদ্ধতা সত্ত্বেও কয়েকটা কোম্পানি আমি বলতে পারি যে তাদের যে স্ট্রাকচারে আগাচ্ছে, হয়তো আমরা সামনে আরও ভালো দিন দেখব। আর সর্বোপরি টেকনিক্যাল প্রবলেম, অ্যাকচুরিয়াল প্রবলেম, ডেটার প্রবলেম এবং কোয়ালিফাইড ম্যান পাওয়ারের এক্সেসিভ শর্টনেসই হচ্ছে আমাদের
গ্রাহকের প্রত্যাশা পূরণ না হওয়ার অন্যতম বড় কারণ। ধন্যবাদ আপনাকে। জনাব আনিসুর রহমান মিয়া, ইসলামী বীমা বা তাকাফুল কি সাধারণ মানুষের জন্য কোনো বিশেষ সমাধান নিয়ে আসতে পেরেছে, নাকি এটিও প্রথাগত বীমার মতোই কাজ করছে? এক ধরনের প্রথাগত বীমার মতে আপনি বলতে পারেন, কারণ ইসলামী নাম দিলেও বাংলাদেশে তো ধরেন যে সমস্ত প্রোডাক্টগুলো ডিজাইন করা হয়েছে প্রায় সমস্ত ডিজাইনগুলো ট্রেডিশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ইসলামী করে প্রায় সেম লাইকলি। সো আলটিমেটলি যদি ইসলামের কোম্পানিগুলো যে আলাদা ইসলামের ভিত্তিতে কোনো প্রোডাক্ট ডিজাইন করছে এমন খুবই কম। অপরদিকে আগের প্রশ্নের একটা উত্তর আপনাকে আমি দেই যে বাংলাদেশে 20-30টা প্রোডাক্টের মধ্যে 95% প্রোডাক্ট কিন্তু 3-4টা পলিসি সেল হয় মাত্র, বাকিগুলো কিন্তু ভেরি ফিউ। এর কারণ হলো যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেগুলিতে ওই সঞ্চয় 5 বছর পর টাকা পাওয়া, 2 বছর পরে টাকা পাওয়া, ডিপিএস এই ধরনের পলিসিগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। ফলে কোম্পানিগুলো কিন্তু নতুন প্রোডাক্ট যেগুলি আনার চিন্তা করতেছে তারা, বা যদি চেষ্টাও করে, তাহলে কিন্তু যারা সেলস ফোর্স তারা যদি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে ওয়াকেবল না হয়, তাহলে নতুন প্রোডাক্টটাও যে বাজারে গিয়ে ভালো করবে এটাও কিন্তু আমাদের জন্য বলা মুশকিল। এখন দ্বিতীয় হলো ইসলামী কোম্পানি হিসাবে ইসলামী একটা কোম্পানির ইসলামী একটা ধারা থাকা দরকার বলে আমি মনে করি। যদিও আমাদের এখানে ইসলামী ধারার কোম্পানিগুলি যারা কাজ করতেছে বর্তমানে কয়েকটা কোম্পানি, এবং অনেকগুলো কোম্পানির আবার ইসলামী উইং তারা তৈরি করেছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু অনেকটা ক্ষেত্রে একই রকম আছে। তো যে প্রোডাক্টগুলোর কথা আমরা জিজ্ঞেস করছি যে ইসলামী কোম্পানি হিসেবে তাদের প্রোডাক্টগুলোর আলাদা কোনো ডিজাইন আছে কিনা, এরকম খুব বেশি ডিজাইন নেই। মোটামুটি প্রথাগত যে সমস্ত ডিজাইন সেই ডিজাইন 2-1টা বিমা আছে যেগুলির নাম চেঞ্জ আছে, যেমন হজ বিমা দেওয়া হয়েছে, এটাকে ধরে নেওয়া হয় যে ইসলামী কোম্পানি হিসেবে এটা দেওয়া হয়েছে। আসলে কিন্তু হজ বিমা যে কোনো কোম্পানি করতে পারে। তা আমরা মূলত নাম যাই দিই না কেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রথাগত প্রোডাক্ট নিয়েই তারপরে বাজারে তারা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব আলী রিয়াজ, প্রতিবেশী দেশগুলো স্বাস্থ্য, ভবন, মোটর বিমার মতো পণ্যকে বাধ্যতামূলক করে এগিয়ে গেছে, আমরা কেন পারছি না? কার স্বার্থের সংঘাতে বিমা পণ্যগুলো ঐচ্ছিক করে রাখা হয়েছে বলে আপনি মনে করেন? এখানে স্বার্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানিগুলো যেটা একটু আগে বললেন যে ইসলামী বীমা সম্পর্কে বললেন যে আলাদা করে কোনো পণ্য তারা ডিজাইন করে নাই, প্রথাগত পণ্যগুলো, ট্র্যাডিশনাল পণ্যগুলোই একটু নাম পরিবর্তন করেছে হয়তোবা। অর্থাৎ এখানে স্বার্থটা এই জায়গায়, আমি সহজে কোম্পানিগুলোর, যেমন মানুষ বিমা করতে আসে সেখানে মনে করে যে কত সহজে আমি এখান থেকে মুনাফা পেতে পারি, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আমি একটা মুনাফা পাবো, এই চিন্তাটা কাজ করে। সবচেয়ে আশঙ্কাজনক এবং সব দুর্ভাগ্যজনক আমাদের জন্য, বিমা কোম্পানিগুলো মনে করে আমি সহজে, খুবই সহজে কিভাবে প্রফিট করতে পারি, গ্রাহকদের পকেট থেকে টাকা নিয়ে আমরা প্রফিট করব 1 বছর পরে, 2 বছর পরে। এই চিন্তাগুলো বড় রকমের ক্ষতি করছে পুরো আর্থিক কাঠামোতে, পুরো ব্যাংক এবং বিমা খাতেও। যার কারণে কি হয়েছে, যখন স্বাস্থ্য বিমা আমরা পার্শ্ববর্তী জীবন, আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, খুব ছোট্ট, একেবারে অল্প, আপনি যখন বিদেশে যাবেন, বিদেশ ট্যুরে যাবেন, সেখানে একটা ছোট্ট 3000 টাকা বা 4000 টাকার একটা বিমা করতে হয়, স্বাস্থ্য বিমা। অর্থাৎ ওই দেশে গেলে স্বাস্থ্য বিমা করতে হবে, সে টাকাটা ফেরতযোগ্য না, খুবই ছোট্ট। এই যে বাধ্যতামূলকভাবে আপনাকে এটা করতে হবে, ঠিক অভ্যন্তরীণ জায়গায় আপনি যখন, যেখানে যে ঝুঁকিপূর্ণ বহু কাজ আছে, বাংলাদেশে বহু শিল্পে কাজ করে যারা ঝুঁকিপূর্ণ, আপনি দেখেছেন কৃষকদের বাংলাদেশে যারা ক্যান্সার হয়, যে ক্যান্সারের যে রোগী, তার একটা বড় অংশ, প্রায় 50-55% রোগী হচ্ছে সরাসরি মাঠের কৃষক। এর কারণ হচ্ছে তারা যে ওষুধ ব্যবহার করে সেই ধানের ওষুধ ব্যবহার করে, সেই কারণে তাদের একসময় ক্যান্সার আক্রান্ত হয়। এটা আমাদের কিন্তু রিপোর্ট, একেবারে সরকারি রিপোর্ট, সেই রিপোর্টে আছে। এই কৃষকদের বাঁচাতে হলে কি, আপনাকে দুইটা, একটা হলে প্রোডাক্ট বিমা, কৃষি বিমা থাকতে পারে, সেটা স্বাস্থ্য বিমা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই একজন কৃষককে এই ক্যান্সার চিকিৎসার জন্য যে স্বাস্থ্য বিমা প্রয়োজন, সেই টাকাটা দেবে কি? কৃষকের কি আসলে সক্ষমতা আছে? যদি কোনো কারণে আছে, কৃষকদের কথা বাদ দিলাম, আমাদের মতো লোক যারা সক্ষমতা রাখে স্বাস্থ্য বিমা করার মতো, সেই জায়গায় কোম্পানিগুলোতে আমি যখন যাব, খুব সহজভাবেই, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এখানে, সহজভাবে সে আমার সব কিছু করবে, আমাকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করণীয়, এবং সংশ্লিষ্ট তাদের একটা চিকিৎসা কেন্দ্রও থাকতে পারে, সেখানে চিকিৎসা দেবেন, সেরকম শর্তাবলী তারা যুক্ত করে হয়তো আমাকে বিমা করার পরে, যখন আমার এখানে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, বাংলাদেশে বিমা শিল্পে একটি বড় কোম্পানি, একদম শীর্ষ পর্যায়ের যে কোম্পানি, সেই কোম্পানিতে হচ্ছে একটা আমার পরিচিতই, সে একটা বিমা করেছে, বিমা করার পরে দেখা গেল সে মারা গেছে। আচ্ছা, সেইখানে স্বাস্থ্য বিমার যখন সে ওইটা
ক্লেম করতে গেছে তার উত্তরাধিকার বা তার পরিবারের সদস্যরা, স্বজনেরা, সেখানে গিয়ে ওই কোম্পানির পক্ষ থেকে বলা হলো যে তার যখন স্বাস্থ্য বিমা করা হয়েছিল তখন তাদের যে সুনির্দিষ্ট কেন্দ্রে গিয়ে বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছিল, সেইখানে সে উল্লেখ করে নাই যে তার ডায়াবেটিস আছে। সে মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে, অন্য গল্প। আচ্ছা, সে যে মারা গেল হার্ট অ্যাটাকে, কিন্তু এখন তারা বলছে যে তার তো ডায়াবেটিক ছিল, সেটা সে বলেননি। এই দায় কার? এখন সেই কারণে তাকে আর ক্লেম দেবে না। মানে কি? আপনি ক্লেম দিবেন না, আপনি যখন বিমাটা করলেন তখন তাকে কেন বললেন না যে আপনার কি কি রোগ আছে শরীরে সেটা পুরোপুরি? আপনি তো আপনার কেন্দ্রে হচ্ছে গিয়ে ইয়া করালেন, কি বলে, তার স্বাস্থ্য পরীক্ষা করালেন। যেখানে আপনার কেন্দ্রে, আপনার স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করালেন, তখন আপনি এটা খেয়াল করবেন না, এটা বলবেন না তাকে আপনার কী কী সমস্যাগুলো? এই দায় তো গ্রাহক নেবে না। আপনি যখন এই দায় গ্রাহক না নেয়, এই দায়টা কি কোম্পানি কি বা বিমা কোম্পানিকে এটা নির্দিষ্ট করে দিতে হবে যে গ্রাহক কি কি অসচেতন আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কী? বাংলাদেশের মানুষ কি 100% শিক্ষিত লোক? সবাই কি MA পাস, মাস্টার্স পাস করেই হচ্ছে সে কাজ করে, ব্যবসা করে বা এরকম না। এখানকার শিক্ষা ব্যবস্থা হচ্ছে একেবারে হায়ারার্কিতে এত খুব ভালো শিক্ষা আছে, নিচের পর্যায়েতেও শিক্ষা নাই। এখন নিচের পর্যায়ের একটা লোককে যখন আপনি স্বাস্থ্য বিমা করাবেন, তার ডায়াবেটিস আছে, তার অন্য কোনো রোগ আছে কি না সেটা তো সে জানে না। এমনও হতে পারে সে জানেই না তার কী রোগ আছে। সেটা তো আপনার দায়িত্ব খুঁজে বের করা যে আপনি এই কটা রোগের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুরক্ষা পাবেন, অর্থাৎ ক্লেম পাবেন। সেটা যদি কোম্পানি নির্ধারণ করে না দিতে পারে তাহলে তো স্বাস্থ্য বিমা হবে না। এক, মোটরযান বিমার ক্ষেত্রে দেখেন, মোটরযান বিমা বা আপনার দুর্ঘটনার বিমা এরকম প্রোডাক্ট আছে। দুর্ঘটনার বিমার ক্ষেত্রে কি কি দুর্ঘটনা হবে, কীভাবে দুর্ঘটনা হবে, আমি একটা ছোট্ট উদাহরণ আরেকটা দেই। আমারই সেও পরিচিত, তার একটা ছোট্ট কারখানা আছে, সে অগ্নিবিমা করেছে এখানে। হ্যাঁ, অগ্নিবিমার পরে ঠিক এরকম তার ছোট্ট কারখানা, স্থানীয় বাজারেই সে তার পণ্য বিক্রি করে। সেইখানে একদম এই 3-4 বছর আগের ঘটনা, সেখানে ওই ঈদের সময় তার কারখানা বন্ধ ছিল, আগুন লেগে গেছে, একদম টোটালি পুরোপুরি পুড়ে গিয়েছে। যখন ওই কোম্পানিতে গিয়ে ক্লেম করলো, কোম্পানি তাকে বলছে যে আপনার এখানে আপনার ফায়ার সেফটি যে সার্টিফিকেট সেটা আছে কিনা সেটা কনফার্ম করেন। গল্প হচ্ছে এটা ছিল না তার। এইটা যে ছিল না, এই দায়িত্ব কার? গ্রাহকের। এই যে ব্যবসায়ের কথা বলছি, সেই ব্যবসায়ী আসলে ব্যবসা করে ঠিকই, একদম ছোট্ট জায়গা থেকে সে ব্যবসা করে। অর্থাৎ শিক্ষা বলতে আমরা যেটাকে বুঝি প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার নেই, ব্যবসায়িক শিক্ষাটা তার অসাধারণ। সে খুব ছোট্ট জায়গা থেকে এসে প্রায় 100 বা 150 জনের মতো একটা কর্মী নিয়ে এই কারখানাটা করেছে। সেইখানে গিয়ে তো এই ফায়ার যে পরিবেশ, মানে কি ফায়ারের যে সার্টিফিকেশনটা তার হয়তো বা ছিল না, আমি স্পষ্ট জানি, থাকুক বা না থাকুক সেটা গল্প না। গল্প হচ্ছে কোম্পানিতে যখন সে ক্লেম করতে গেল তখন বলল যে আপনার তো এটা নেই বা আপনার এটা দিতে পারছেন না, তাই আপনাকে ক্লেম দেব না। তাহলে আপনি যে এতদিন প্রিমিয়াম নিলেন কিসের ভিত্তিতে? এটা দেখবে কে? এটা দেখার দায়িত্ব কে? অবশ্যই কোম্পানি। কারণ আমি জানি যে আমার গ্রাহকের আসলে শিক্ষাটা কতটুকু আছে, শিক্ষা এসে বিমা সম্পর্কে তার আদৌ ধারণা আছে কিনা। ধারণাটা তো আপনি দিবেন বা কোম্পানি দেবে। কোম্পানি যদি সেটা দিতে না পারে তাহলে তো মানুষ আগ্রহী হবে না এই কারণগুলোতে। আর আমি পার্শ্ববর্তী এই ঘটনাগুলো নিয়ে, আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছিলেন, নেপালের একটা ঘটনা, ভারতের কিছু ঘটনা, শ্রীলঙ্কারও কিছু ঘটনা আমি নানানভাবে জানার চেষ্টা করেছি। সেখানে দেখলাম আপনি যখন বিমা করবেন, আপনি যে কোনো পলিসি করবেন, করার পরে কোম্পানি থেকে আপনার পেছনে, আপনি যদি জীবন বিমা করে, প্রয়োজনে কোম্পানিতে আপনি এমন কোনো ব্যক্তিত্ব হন, আপনার পেছনে 24 ঘন্টা একজন তার গোয়েন্দা বা এই টাইপ একজন ব্যক্তি রাখবে যে তার নিরাপত্তার জন্য। বাংলাদেশে এরকম একটা চাউর হয়েছিল একবার, যে এক বড় ব্যবসায়ী বিদেশে কোথাও চিকিৎসা করতে গিয়েছে, সেখানে হচ্ছে কয়েকটা ব্যাংকের এমডি গিয়ে তার স্বাস্থ্যসেবা করার খোঁজখবর নিচ্ছিলেন, কারণ তার যদি কিছু হয়ে যায় তাদের ব্যাংকের লোন ঝামেলা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে জনাব ইমরান হাসান। আন্তর্জাতিক বাজারে এখন প্যারামেট্রিক ইন্স্যুরেন্স বা জলবায়ু ঝুঁকি বিমা জনপ্রিয় হচ্ছে। স্বাস্থ্য বিমা, ভবন বিমা, মোটর বিমা, এই পণ্যগুলো বাধ্যতামূলক চালুর ক্ষেত্রে কারিগরি বাধাগুলো কি কি? প্রোডাক্ট ডেভেলপ ক্ষেত্রে সবচেয়ে বড় কারিগরি হচ্ছে ডেটা এবং এনাফ অ্যাকচুয়ারি থাকতে, দুইটা হচ্ছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। যদি আপনার এনাফ ডেটা, রিলায়েবল ডেটা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ডেভেলপমেন্টই করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল স্বাস্থ্য বিমা সম্পর্কে অনেক কথাও চলতেছে, অনেক আলাপ চলতেছে এবং অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে রিকোয়ারমেন্ট হিসেবে দেন, কিন্তু সেই রিকোয়ারমেন্ট আমরা যেটা করি যে আমরা যে ম্যাথমেটিক্স করব, আমরা যে অ্যানালাইসিস করব, সেটার জন্য আমাদের রিলায়েবল ডেটা পাওয়ার আমাদের যথেষ্ট সুযোগ কম। এবং কোম্পানিগুলো
R&D থাকলেও সেটা খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে বা রিলায়েবল ডেটা আমাদের প্রোভাইড করতে পারে না। সো এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল এরর, আমরা চাইলেও কিন্তু অনেক ক্ষেত্রে করতে পারতেছি না। এটা হচ্ছে, আর পাশাপাশি কোম্পানিগুলোর উইলিংনেসের অভাব আছে, ইনিশিয়েটিভের অভাব আছে এবং মার্কেট ডিমান্ডের অভাব আছে। এই বেসিক্যালি ইস্যুসগুলো মৌলিক। আর পাশাপাশি রেগুলেটরি, আমি আরেকটা বিষয় অ্যাড করবো। এই একটু আগে কথা হচ্ছিল, আমাদের সহ দুই আলোচক বলেছিলেন যে টাকা ফুলের কথা, এবং সেটা কিন্তু টাকা ফুল যদি করা যেত তাহলে সেটা বাংলাদেশে হিউজ পরিমাণ মার্কেট কাভার করতে পারত। টাকা ফুল হচ্ছে না কেন? শুধুমাত্র যে কোম্পানিগুলো করছে না ব্যাপারটা এমন না। কোম্পানিগুলো করছে না, এর একটা বড় কারণ হচ্ছে আমরা অ্যাজ অ্যান অ্যাকচুয়ারি আমরা সেটা দিতে পারি না। কারণ কেন দিতে পারি না? বিকজ আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্সের কোনো গাইডলাইন নাই। গাইডলাইন না থাকার কারণে আমাদের লিগ্যাল গ্রাউন্ড থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে আমরা গাইডলাইন ফলো করি সেটা ফলো করি 1938 ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেসিক্যালি ভ্যালুয়েশন রিলেটেড। তো ভ্যালুয়েশনের সাথে প্রোডাক্টগুলো খুবই ক্লোজলি রিলেটেড। তো ভ্যালুয়েশন দেখা যাচ্ছে যে সবগুলো প্রোডাক্টের লাইফ ফান্ড একটা সিঙ্গেল ফান্ড হিসেবে ট্রিট করা হয়। যদি আমরা টাকা ফুল ডেভেলপ করতে চাই তাহলে লাইফ ফান্ডকে স্প্লিট করে 3টা ভাগ করতে হবে। একটা হচ্ছে রিস্কের জন্য, একটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, একটা হলো এক্সপেন্সের জন্য। যেহেতু 3টা ভাগ রেগুলেটরিভাবে করা নাই, সো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা আমাদের এটা আমরা ভ্যালিড কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি না। তো আপনি যেটা বলছিলেন জলবায়ু, এরপরে আপনাদের প্যারামেট্রিক ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের পাশাপাশি টাকা ফুল কুড বি এ ভেরি লুক্রেটিভ প্রোডাক্ট, এবং সেটা করতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বরঞ্চ আর একটু বেশি আকর্ষণীয় হবে যদি আমরা আসলে টাকা ফুল করতে পারি। আমাদের সোহাগ জানি সাহেব যেটা বলছিলেন যে যদিও প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি বলা হয় এটা ইসলামিক, ওইটা হচ্ছে কনভেনশনাল, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স থেকে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে সবগুলোই কনভেনশনাল। এখানে রেগুলেটরি কারণে আমরা তো নতুন কোনো পণ্য দেখছি না, এমনকি যে পণ্যগুলো রয়েছে সেগুলোকেও জনপ্রিয় করার কোনো প্রচেষ্টাও আমরা দেখছি না। আসলে সমস্যাগুলো কোথায়? এই যে বললাম একটা ফান্ডামেন্টাল প্রবলেম বললাম, এটা রেগুলেটরি প্রবলেম। আমাদের গাইডলাইন না থাকলে তো আমরা আসলে ইসলামিক প্রোডাক্ট করতে পারছি না। প্রতিষ্ঠান চাইলেই একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারে না। এটা হচ্ছে লিগাল স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অ্যাকচুয়ারিকে বলবে, অ্যাকচুয়ারি প্রোডাক্টটা কোম্পানি দিবে, কোম্পানি এটা অ্যাপ্রুভ করবে ইডরা থেকে, এবং তারপরে সেটা মার্কেটে যাবে। এই যে প্রক্রিয়া, যদি আমি এক্সাম্পল হিসেবে বলতেছিল কিছুক্ষণ আগে যে ইদ্রাতে তো এগুলো অ্যানালাইসিস করার মতো কোনো লোকই নাই, তাকে নিয়ে কাজ করার মতো কোনো লোক কি আদৌ ইদ্রাতে আছে? আমরা তো দেখিনি। ইদ্রার একটা অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট আছে এবং ওনারা চেষ্টা করছে দেশি বিদেশি অ্যাকচুয়ারির মাধ্যমে কমিউনিকেট করে ওইটাকে আরও স্ট্রং করার। কিন্তু আমি যেটা বলছি যে যদি আপনার এই প্রসিডিউরাল এরর থাকে, আপনার রেগুলারি রিকোয়ারমেন্টই আপনি ফিল আপ করতে না পারি, কোম্পানিতে পরের স্টেপ অবশ্যই ডাইভার্সিফিকেশন কোম্পানির দায় আছে। আবার আমি একটা বাধার কথা বলছি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা বাধা। পাশাপাশি ইনিশিয়েটিভের অভাব আছে। যেমন একটা প্রোডাক্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই যে ইউনিট লিঙ্ক প্রোডাক্ট, সেটা আমরা যেহেতু বাংলাদেশে আমরা অভ্যস্ত হয়ে গেছি ইনভেস্টমেন্টের সাথে রিলেট করে, সেক্ষেত্রে একটা সলিউশন হইতে পারতো যে সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টমেন্টের ইন্ডেক্সের সাথে লিঙ্ক করে এটাকে ডেভেলপ করা। এটা একটা পসিবিলিটি আছে এবং সেটার জন্য কোম্পানি ইনিশিয়েটিভও দরকার এবং সেটার জন্য একটা কম্বাইন এফোর্টও দরকার। ইমরান হাসান, আগামী 5 বছরের বীমা পণ্য বৈচিত্র্য আনতে অ্যাকচুয়ারিয়াল প্রফেশনালদের ভূমিকা এবং প্রয়োজনীয়তা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যেহেতু টোটাল ইন্স্যুরেন্স মার্কেটের 70%-এর মতো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, তো লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেক প্রোডাক্ট ডেভেলপের জন্য অ্যাকচুয়ারির প্রয়োজন। তো এনাফ অ্যাকচুয়ারি একটা হচ্ছে আমাদের এনাফ অ্যাকচুয়ারি লাগবে, না হলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলেন মিনিমাম প্রোডাক্ট যেটা রিকোয়ারমেন্ট সেটাও সম্ভব না। আর পাশাপাশি যেটা প্রয়োজন যে আমাদের রিয়াজ ভাই যেটা একটু আগে মেনশন করছেন যে কোম্পানিগুলোর ইন্টারনাল R&Dকে খুবই স্ট্রং করতে হবে। যদি কোম্পানি ইন্টারনাল R&D স্ট্রং না করে তাহলে অ্যাকচুয়ালিদের যত উদ্যোগী থাকুক, কারণ কোম্পানির পক্ষ থেকে রিকোয়ারমেন্টটা দিবে কোম্পানি, অ্যানালাইসিসটা করবে কোম্পানি, এবং স্ট্রেংথের বিষয়টা ওনারা আমাদেরকে জাস্ট একটা ওনাদের বিগার পিকচার দিবে, সেটার আলোকে আমরা ডেভেলপ করব। তো এই অ্যাকচুয়ারিয়াল ডিপার্টমেন্টকে স্ট্রং করা, ইন্টারনাল R&Dকে স্ট্রং করা, MIS ডেভেলপ করা,
এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এমআইএস ডেভেলপ করার বা সবগুলো ক্ষেত্রে এআই দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো কাজকে ইজি করে দেয়। বিশেষ করে R&Dর ক্ষেত্রে অনেকগুলো অ্যানালাইসিস করা, স্যাম্পলিং কালেক্ট করা, তারপরে ডেটা অ্যানালাইসিস, এই ইস্যুসগুলোর জন্য অনেকগুলো এআই ইন্ট্রোডিউস করা। সব মিলাইয়া অ্যাকচুয়ারিদের সংখ্যা বাড়াইতে হবে যে কোনো মূল্যে, ইন্টারনাল অ্যাকচুয়ারিয়াল ডিপার্টমেন্টগুলো স্ট্রং করতে হবে, R&Dকে স্ট্রং করতে হবে। এবং সেটা যদি করা যায় তাহলে এখন বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স সেক্টর যে পর্যায়ে দাঁড়িয়েছে, এটাকে সামনে এগোনোর জন্য অনেক ভালো সম্ভাবনা আছে এবং অ্যাকচুয়ারিরা সেটা করার জন্য প্রস্তুত আছেন। এবং এখানে আমি একটা এক্ষেত্রে একটা আমরা ভালো একটা আমরা ইদানি দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্টলি বাংলাদেশের অনেক ইয়ঙ্গার অ্যাকচুয়ারি এখন কাজ করা শুরু করেছেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটি থেকে ইদরার কারণে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ কারণে, আমাদের পক্ষ থেকে যোগাযোগের কারণে একটা মনোযোগ আমরা পাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ারি কমিউনিটি যারা বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড। তো সবার কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে আমরা আশা করছি ইন 5 ইয়ার্স যে অনেকটাই আমরা ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমরা ভালো ইনপুট রাখতে পারি। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব আনিসুর রহমান মিয়া, নীতিমালার কোন পরিবর্তনগুলো এলে কিংবা কি ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের বীমা কোম্পানিগুলো আরো বৈচিত্র্যময় পণ্য বাজারে আনতে উৎসাহিত হবে? প্রথম কথা হলো ইডরার অনেক বড় ভূমিকা এখানে রয়েছে। বাংলাদেশের বীমা শিল্পটা অনেক বড়, আপনি জানেন, আমরা বহুবার এখানে আলোচনা করেছি। এই বীমার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে বাংলাদেশের মানুষের কাছে, বাড়াতে হবে তাদের আস্থার জায়গাটা। এই দুটো জায়গা যখন বাড়া হবে তখন বাজারটা বড় থাকলেও আমরা যখন বিক্রিটা বাড়াতে পারবো, আমাদের চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো তার প্রত্যেক বছর প্রিমিয়াম আয় করতে পারবে, তখন কিন্তু তারা নতুন প্রোডাক্ট আন তারা উৎসাহিত বোধ করবে। এখন বাংলাদেশে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিগত দিনগুলোতে যে প্রোডাক্ট নিয়ে ওয়ার্ক করতেছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আবারও বলছি আপনাকে যে সেল কিন্তু 2-1টা প্রোডাক্টই বেশি বিক্রি হচ্ছে সব কোম্পানির, বাকিগুলো প্রোডাক্ট আপনারা তারা সেল করছে না। এখানে 2টা দুর্বলতা কাজ করতেছে। একটা হলো আমার যারা সেলস ফোর্স আছে তারা একটু কঠিন বোঝানো যে প্রোডাক্টগুলো এগুলো কাস্টমার কাছে তারা উপস্থাপনা করে না। অপরদিকে কাস্টমার যারা আমাদের গ্রাহক যারা বীমা করবে তারা কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, তারা একটা বীমা করতে আসছি। এই যে একটা বীমা করাচ্ছি, কোন বীমাটা বেশি ভালো, তাড়াতাড়ি পাওয়া যাবে টাকা, সুবিধা বেশি পাওয়া যাবে, লাভ বেশি, আমার কর্মীরাও তাকে এইভাবেই তাকে বুঝাই নিচ্ছে। ফলে এইখানে এই যে এই বিভিন্ন প্রোডাক্টের সুবিধার মধ্যে আমার জন্য কোন প্রোডাক্টের সুবিধা যখন গ্রাহক বুঝে করার চেষ্টা করব, তখন কোম্পানি নতুন প্রোডাক্ট করতে উৎসাহিত হবে। বিদেশি গ্রাহকরা বীমা করার আগে সে দেখে কোন প্রোডাক্টটা নিলে তার কোম্পানির বিনিয়োগ কোথায় চলে যাবে, এবং সে নিজে জানে ভালো করে, নিজেই দেখতে পাবে যে আমার কোন প্রোডাক্টের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে, শেয়ার মার্কেটে বিক্রি হচ্ছে বা অন্য কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে। আমাদের দেশের যারা বীমা করেন তার 90% ক্ষেত্রে কিন্তু গ্রাহক কোথায় বিনিয়োগ হচ্ছে এটার সাথে তাদের কোনো ধারণাই নেই, তারা শুধু প্রফিটই যাচ্ছে। তা আমাদের কথা হলো যে প্রতিবেদন তো কোম্পানির ভিতরে আছে, এই কোম্পানির ভিতরে সে থাকার পেছনে যে কারণে একটা অস্থির মার্কেট, একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। ফলশ্রুতিতে গ্রাহকরে এক ধরনের এই মিথ্যাচার করে বীমা বিক্রি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। রিয়েল ফ্যাক্টর বীমার সুবিধা নিয়ে যখন মার্কেটে কাজ করা হবে, তখন কোম্পানিগুলোর কাছে গ্রাহকের যেমন চাহিদা আসবে, কোম্পানিগুলোর নতুন প্রোডাক্ট তারা তৈরি করতে অভ্যস্ত হবে, নতুন প্রোডাক্টের মধ্যে আনতে হবে। কারণ বিগত 40 বছরে বাংলাদেশের কোনো প্রোডাক্টের খুব ভ্যারিয়েশন বড় ধরনের কোনো কোম্পানি করছে আমাদের খুব জানা নাই। এই জন্য আমাদের বর্তমান মানুষের চাহিদার প্রেক্ষিতে, বাংলাদেশের আর্থিক অবস্থার প্রেক্ষাপটে নতুন প্রোডাক্ট ডিজাইন করা আমাদের দরকার বলে আমরা মনে করি। তার আগে যে প্রোডাক্ট নিয়ে আমরা ওয়ার্ক করতেছি, এই প্রোডাক্টের বীমার গ্রাহকরা যাতে তাড়াতাড়ি তারা টাকা পায়, নিশ্চিত সময়ে প্রফিট লাভ যাই কিছু আমরা বলি, যেটাতে এই টাকাটা যখন আমরা ঠিকমতো প্রদান করতে পারবো, তখন অধিক সংখ্যক গ্রাহক বীমা কোম্পানিতে বীমা করতে আস্থাবোধ করবে। আর বীমা কোম্পানিতে আস্থা যখন তৈরি হবে, তখনই এখানে বেশি প্রোডাক্ট তৈরি করতে কোম্পানিগুলো নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বীমা কেবল একটি বিলাসিতা বা নিছক সঞ্চয়ের মাধ্যম নয়, বরং এটি ব্যক্তি, পরিবার এবং আমাদের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার এক অপরিহার্য সুরক্ষা কবচ। তবে এই সুরক্ষা ব্যবস্থা তখনই কার্যকর ভূমিকা রাখতে পারবে যখন পণ্যগুলো সাধারণ মানুষের হাতের নাগালে এবং তাদের প্রয়োজন অনুযায়ী পৌঁছাবে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেশে 82টি কোম্পানি থাকা সত্ত্বেও বৈচিত্র্যের অভাবে আমরা পিছিয়ে আছি। কিন্তু আসার কথা হলো, প্রযুক্তি, সঠিক অ্যাকচুয়ারিয়াল ডাটা এবং উদ্ভাবনী চিন্তা থাকলে একজন প্রান্তিক নাগরিক থেকে শুরু করে ডিজিটাল ফ্রিল্যান্সার পর্যন্ত সবাইকে বীমার আওতায় আনা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন বীমা কোম্পানিগুলোর আন্তরিকতা, নিয়ন্ত্রক সংস্থার সময়োপযোগী নীতিমালা এবং সর্বোপরি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রাখছি উন্নয়নী বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।